আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি রাইয়ান তোমাদের সাথে চলে এসেছি অর্থায়ন প্রথম পত্রের 3 নম্বর অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে। আজ তোমাদের সাথে আমি লাইভে থাকবো এবং তোমরা যে যেখান থেকে আছো কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। সবাই আসলে আমরা পড়া শুরু করব। তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথায় আছো। ইতিমধ্যে তোমরা অনেকে চলে এসেছো, তাড়াতাড়ি আরো জানিয়ে দাও কমেন্ট করে কে কোথা থেকে আছো। সবাই যখন একসাথে আসলে আমরা পড়া শুরু করে দিতে পারবো। কমেন্ট দেখতে করেছি, রোমেন আছে নোয়াখালী থেকে, মাহমুদুল হাসান রাকিব আমার সাথে জয়েন করেছে মাত্র। আরো তোমরা সবাই আসো, তোমাদের বন্ধুকে শেয়ার দাও যেন সবাই এসে ক্লাসটা একসাথে করতে পারে। এবং আজ আশা করি তোমাদের অর্থের সময় মূল্যের কোনো সমস্যা থাকবে না। সব রকম উত্তর তোমরা বুঝতে পারবে, আসলে কিরকম প্রশ্ন হলে কিভাবে উত্তর করতে হবে, কোন সিস্টেম উত্তর করতে হবে। তো জলদি জলদি চলে আসো, জানিয়ে দাও কোথা থেকে কে আছো। অনেকেই আসছো দেখলাম তোমরা। তা আমরা শুরু করতে পারি নাকি? তো ক্লাস শুরুর আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো গুড লাক স্টেশনারিকে, কারণ তাদের জন্যই আজকে আমরা আমাদের লাইভ ক্লাসের যে প্রোগ্রাম সেটি করতে সফল হয়েছি। তাদের সাহায্য ছাড়া আমরা এটি করতে পারতাম না। তো অবশ্যই ধন্যবাদ গুড লাককে। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্যে আমরা একটা ক্লাসে কভার করা পসিবল হবে না। সো আমি প্ল্যান করেছি কি, দুটো ক্লাসে, আজকে এখন একটি ক্লাস নিব এবং একটা 1:30 থেকে আরো একটি ক্লাস নিব। এই দুটো ক্লাসে তোমাদের অর্থের সময় মূল্যের সকল সমস্যা দূর করে দিব। তো আজকে প্রথম ক্লাসে থাকবো কি, থাকবে হচ্ছিল আমাদের অর্থের সময় মূল্যের ধারণা থাকবে এবং এরপরে মূলত বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্যের নির্ণয় যত সমস্যা আছে সেটি দেখাবো, বা ফিউচার ভ্যালু অ্যানুইটির যে ঝামেলাগুলো আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই টাইম ভ্যালু অফ মানি এর ধারণা, অর্থাৎ অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যটা কি? মানে আজ হচ্ছিল বর্তমান মূল্য, বা এটা বর্তমান সময়, এটা প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট টাইম ধরে নিই আমরা, প্রেজেন্ট। আর এটা হচ্ছিল ফিউচার। আজকে বর্তমানের এই 10 টাকা 5 বছর পরের 10 টাকার কি সমান হবে বলো তো? আজকে তুমি তোমার বন্ধুকে 10টি টাকা দিলা, ও যদি 10 বছর 5 বছর পরে তোমাকে সে 10 টাকা ফেরত দেয়, এ 10 টাকার মূল্য মান কি সেম? অবশ্যই না। কারণ আজকে 10 টাকা যদি তুমি কোথাও বিনিয়োগ করো, হয়তো বা দেখা যাবে কি 5 বছরে তুমি সেই 10 টাকা থেকে আরো 3 টাকা লাভ করেছো। সো এই 10 টাকা আগামী 5 বছর গিয়ে হয়তোবা 13 টাকার সমান হয়ে যাবে। সো এই 5 বছর পরের যে 10 টাকা আর আজকের 10 টাকা কিন্তু অবশ্যই সমান হচ্ছে না। আজকের 10 টাকা হয়তোবা 5 বছর পরে 13 টাকার সমান হচ্ছে। এই যে ধারণাটি যে আজকের 1 টাকা বা আজকের 10 টাকা 1 বছর পরের 1 টাকার সমান নয়, এর চেয়ে বেশি মূল্যবান, এটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। সো আজকের টাকা কেন বেশি মূল্যবান? ভাই, টাকা তো সমান হয়ে যাচ্ছে তাই না? কিন্তু দেখো, আজকের এই 10 টাকা 5 বছর পরের 13 টাকার সমান। আজকের 10 টাকা 5 বছর পরে 13 টাকার সমান। আজকের একটি কিটক্যাট চকলেট, একটা সিঙ্গেল চকলেট তুমি আজকে কিনতে পারছো 10 টাকা দিয়ে, ঠিক 5 বছর পরে সেটি কিনতে পারবে 13 টাকা দিয়ে। সো দেখো, যেই কাজটা তুমি 10 টাকা দিয়ে করতে পারছো, সেম একই কাজটা তোমাকে 13 টাকা দিয়ে করতে হচ্ছে। সো 10 টাকার মূল্য একটু বেশি না বলতো? যদি এই 10 টাকা এবং দুইখানে এই 5 বছর পরে 10 টাকা রাখি, সেই হিসাবে কিন্তু এখনের 10 টাকা বেশি মূল্যবান। কারণ
তুমি এখনের 10 টাকাতে তুমি একটি কিটক্যাট কিনতে পারছো, কিন্তু 5 বছর পরে তোমাকে এই কিটক্যাটটি কিনতে গেলে প্রয়োজন হবে 13 টাকা। তো আজকের যে মূল্যটি এটি অবশ্যই অনেক বেশি মূল্যবান, আজকের যে অর্থটি। তো আশা করি আমরা অর্থের যে সময় মূল্যের ধারণা এটি বুঝে গিয়েছি, যে আজকের 1 টাকা আগামী 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরের 1 টাকার সমান না, বরং ওই ভবিষ্যতের 1 টাকার চেয়ে বর্তমানের 1 টাকা যে অধিক মূল্যবান, এই যে ধারণা, এটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্য। এবং এটির মূল কারণ কি বলতে পারবে? সেটি হলো সুদের হার। কারণ আজকের 100 টাকা তুমি যদি তুমি ব্যাংকে জমা রাখো 10% সুদে, সেটি মূল্য হয়ে যাবে 110 টাকা 1 বছর পরে। সো 1 বছর পরের 110 টাকা আর 100 টাকা কি হবে বলো তো? তোমার এখন যদি বিনিয়োগ করো, সেটা তো কিন্তু পরবর্তী বছর 110 টাকা হয়ে যাবে। সো স্বাভাবিকভাবে পরবর্তী বছরে যে 110 টাকা, সেটি হবে বর্তমানের যে 100 টাকা এর সমমূল্য। তো এর জন্য বলা হচ্ছে অর্থের সময়মূল্য ধারণা অনুযায়ী যে ভবিষ্যৎ মূল্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে বর্তমান সময়ে সে একই পরিমাণ যে অর্থ আছে সেটি অধিক বেশি মূল্যবান। কারণ আমি সেই টাকা বিনিয়োগ করে বা ব্যাংকে জমা রেখে বিভিন্নভাবে কিন্তু অর্থের পরিমাণটি বাড়াতে পারি, বা বর্তমানে আমি নির্দিষ্ট পরিমাণ অর্থে যে কাজটি করতে পারছি, আগামী 5 বছর পরে আমি সেম কাজটি করতে পারবো না। তো আমাদের অধ্যায়ের মূল বিষয় দুইটি, একটা ছিল বর্তমান মূল্য, একটা হলো ভবিষ্যৎ মূল্য। এই দুটি নিয়ে আমাদের সব কাজ, যে বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, এই দুটি জানবো। এবং এইখানের মাধ্যমে আমরা যে অর্থের পরিমাণ কমিয়ে বাড়িয়ে বা বিভিন্ন অঙ্কের মাধ্যমে আমরা সব সমস্যা সলভ করতে পারবো। তো বর্তমান মূল্য নির্ণয় মানে আজকের দিনের যে মূল্যটা আছে এটি নির্ণয় করার আরেকটি নাম হচ্ছিল বাট্টাকরণ বা বাট্টাকরণ পদ্ধতি। আমাকে 5 বছর পরে, ধরে নিই এটি ফিউচার ভ্যালু, এটি প্রেজেন্ট ভ্যালু, আমার ভবিষ্যতে 100 টাকা দেওয়া আছে, এটির বর্তমান মূল্য কি হবে? হয়তো বা বর্তমান মূল্য ধরলাম 88 টাকা। এই যে 100 টাকা থেকে 88 টাকাটা বের করব, এই পদ্ধতিকে বলা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়তে কি, এটাকে আমরা কি বলবো? এর নাম হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এটা হচ্ছিল কি, প্রেজেন্ট ভ্যালু 88 টাকা আমার দেওয়া আছে, বললো তুমি ফিউচার ভ্যালু বের করো বা ভবিষ্যৎ মূল্য বের করো। এই যে 88 টাকা দিয়ে 100 টাকা হবে, যে পদ্ধতিতে বের করব সেটি হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখন বর্তমান মূল্য অবশ্যই ফিউচার ভ্যালু হতে কম হবে। দেখো বর্তমান মূল্য কিন্তু 88 টাকা, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য কিন্তু 100 টাকা। সো ফিউচার ভ্যালু হতে কমে যাবে বা কম হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অলওয়েজ ফিউচার ভ্যালু থেকে কম হবে, এবং অপোজিট ভাবে ফিউচার ভ্যালু অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু হতে বেশি। সো বুঝতে পারছি আমাদের অলওয়েজ এটা হবে যে প্রেজেন্ট ভ্যালু অলওয়েজ লেস দেন ফিউচার ভ্যালু। অ্যামাউন্টের ক্ষেত্রে মূল্যমান কিন্তু সমান হবে। দেখো এখানে 88 কিন্তু 100 টাকার সমান, 2020 সালের 88 টাকা কিন্তু 2025 সালের 100 টাকার সমান, কিন্তু অ্যামাউন্ট কিন্তু ছোট, তাই না? নিশ্চয়ই তো আমাদের এই 1-2 সংখ্যা কম বেশি হয়ে যাবে না এত বছরের ব্যবধানে, এটা কিন্তু সেম থাকবে। সো অ্যামাউন্টের ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু ছোট হবে। আশা করি তোমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য ধারণা পেয়ে গেছো। এইবার আমাদের এই অধ্যায়ের মূল যে বিষয়টি, যে কিভাবে বর্তমান মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য বের করবো, বা ফিউচার ভ্যালু অ্যানুইটি বা আমাদের যে বিভিন্ন কিস্তির ব্যাপার স্যাপার আছে সেটির মাধ্যমে ভবিষ্যতের মূল্য কিভাবে বের করব, সেটি নিয়ে আমরা আজকে ক্লাসটি করব। এবং এই ক্লাসটি শেষ হলে আমরা পরবর্তীতে আরো একটি ক্লাস করব, যেই ক্লাসে আমরা দেখব যে এই ক্লাসে আমরা বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করছি, পরবর্তী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করব। সো আমি এখানে লিখে দিই প্রেজেন্ট ভ্যালু টু ফিউচার ভ্যালু আমার আছে ক্লাসের যে পড়ানোর বিষয়। এখানে তো অনেক অঙ্কের ব্যাপার আছে, আমি কিছু জিনিসের শর্ট ফর্ম আমি লিখে রেখেছি। যেরকম দেখো পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, এফভি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, তারপরে আই অথবা আর। আমরা এইচএসসি তে যে বিভিন্ন বই পড়ি, অনেকগুলো স্যার আছে, অনেক বইতে সুদের হারকে বা ইন্টারেস্ট রেটকে আই দিয়ে বলা আছে, অনেক বইয়ে আর দিয়ে বলা আছে। সো আমাদের একটা দিয়ে করলেই হবে।
সো আই অথবা আর দ্বারা বোঝাবে সুদের হার, এন দ্বারা বছর সংখ্যা, যে কত বছরের জন্য কাজ করছি, আর এম দ্বারা অ্যানুইটি বা চক্রবৃদ্ধি। এইগুলো বুঝলাম প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। এনটা কি? একটি ম্যাথ করতে গিয়ে বললো আমি আজকে একটি ব্যাংকে 5 বছরের জন্য টাকা জমা রাখলাম। এই যে 5 বছর একটি সময় না, বছর সংখ্যা না, এটি হলো এন। ব্যাংকে 5 বছরের জন্য 8% সুদের হারে টাকাটি জমা রাখলাম, আই অথবা আর সুদের হার। আর অ্যানুইটি কি? আচ্ছা, এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো না, এটি দুটি পদ্ধতিতে করা যায়। একটা হলো সরল পদ্ধতি, একটা চক্রবৃদ্ধি পদ্ধতিতে। সরল পদ্ধতি কি? আমি ব্যাংকে, যেটা হচ্ছে সরল, ব্যাংকে আমি 100 টাকা জমা রাখলাম, আর এটা হচ্ছিল চক্রবৃদ্ধি। ব্যাংকে 100 টাকা জমা রাখলাম, 10% সুদের হার ইন্টু 10%। সো দুটি ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ কত হবে 1 বছর পরে? 10 টাকা, তাই না? সো প্রথম বছরে আমাদের এইখানে সুদে এবং আসলে মিলে হবে 110 টাকা, এইখানেও সেম 110 টাকা হবে। কিন্তু এখন আসল পার্থক্য আসবে। সরল সুদের ক্ষেত্রে এটা গেল প্রথম বছর, এটা মনে হয় দ্বিতীয়, এটা হলো তৃতীয় বছর। প্রথম বছর 110 টাকা আসলো। সরল সুদের ক্ষেত্রে হবে কি, এই যে আমি শুরুতে 100 টাকা জমা দিয়েছিলাম, এর উপরে আবার সুদ ধরা হবে। সো 100 টাকার উপরে আবার সুদ ধরলে আরো হবে 10 টাকা। 10 টাকা মিলে দ্বিতীয় বছরে হয়ে যাবে 120 টাকা। তৃতীয় বছরের ক্ষেত্রে সেম, 100 টাকার উপর 10 টাকা ধরা হবে এবং 120-এর সাথে 10 যোগ হয়ে হয়ে যাবে 130 টাকা। কিন্তু চক্রবৃদ্ধিতে সেটি হবে না। চক্রবৃদ্ধিতে হবে 100 টাকার উপর 10% সুদ হয়েছে 110 টাকা। দ্বিতীয় বছরে সুদ আসল কিন্তু 100 টাকা আর থাকবে না, এইখানে সুদ আসল হয়ে যাবে 110 টাকা। মানে 110 টাকাকে এখন সুদ ওরা আসল ধরে এর উপর আবার সুদ নির্ণয় করবে। সো আবার ইন্টু 10%, দ্বিতীয় বছরে হয়ে যাবে 110 টাকা, 10% কিন্তু 11 টাকা। সো এটা 11 টাকা যোগ করে হবে 121 টাকা। তৃতীয় বছরে সুদ আসল মিলে 121 টাকা হলো, এবং দ্বিতীয় বছরে এই যে 121 টাকা, এটি তৃতীয় বছরের জন্য শুধু আসল ধরা হবে। তো তৃতীয় বছরে হয়ে যাবে 121 ইন্টু 10%, 2.1 টাকা হবে সুদ। সো 133.1 টাকা, এটি হয়ে যাবে তৃতীয় বছরের সুদ আসল। এবং চতুর্থ বছরে আবার 133.1 টাকাকে ধরে আবার সুদ নির্ণয় করবে। সো এটি হলো মূলত সরল এবং চক্রবৃদ্ধির পার্থক্য। এই বিষয়টা অবশ্য কিন্তু আমরা ক্লাস 7-8 এর অঙ্কের বইও কিন্তু করে এসেছি, তবু একটু রিভিউ করে নিলাম। সো এইবার এই যে লিখেছিলাম এম ইকুয়াল টু অ্যানুইটি, ব্যাংক যখন টাকা জমা রাখে, ব্যাংক কি শুধু বলবে ভাই বছরে একবার সুদ গণনা হবে? নাও হতে পারে, ব্যাংকের ইচ্ছা মতন কাজ করতে পারে, যে ব্যাংক না ভাই প্রতিদিন অনুযায়ী হবে, বলতে পারে। বলতে পারে না ভাই মাসে একবার হবে, এটা হতে পারে। বলতে পারে না ভাই প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা সুদ গণনা করব। এই যে বছরে একবার সুদ গণনা করবে নাকি একাধিকবার, এই যে আমরা যে কাজ করলাম না, এখানে কিন্তু বছরে মাত্র একবার সুদ গণনা করেছে। বাট যদি এমন হয় যে না বছরে একাধিকবার করবে, করতে পারে। এই যে কনসেপ্ট, এটাকে বলা হচ্ছে অ্যানুইটি। যদি বলা হয় বছরে একবার সুদ গণনা করবে, সেই ক্ষেত্রে অ্যানুইটি এল ইকুয়াল টু 1 হবে। বললো না অর্ধবার্ষিক ভিত্তিতে আমি সুদ গণনা করব। অর্ধবার্ষিক মানে বছরের মাঝখানে একবার, মানে 6 মাস অন্তর অন্তর একবার, মাঝখানে একবার, শেষে একবার। তো কয়বার হচ্ছে? 2। অর্ধবার্ষিক বললে এম ইকুয়াল টু 2 হবে। ত্রৈমাসিক অন্তর আমি বা ত্রৈমাসিক সুদ গণনা করবো, চক্রবৃদ্ধি হারে আমার সুদ হবে। ত্রৈমাসিক কি? 3 মাস অন্তর। তাহলে বছরে কয়বার আসবে বলো তো? 3 মাস অন্তর হলে জানুয়ারিতে একবার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে একবার, এপ্রিল মে জুন, জুলাইতে একবার, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর একবার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। সো আলটিমেটলি ত্রৈমাসিক বলে আমার এম এর মান
4 হয়ে যাবে। এরকম আরো হতে পারে যে মাসিক বলতে পারে, মাসিক হলে এম এর মান 12, সাপ্তাহিক বললে এম এর মান হয়ে যাবে 52, দৈনিক বললে হয়ে যাবে 360, সরি 365 হবে। তো এইভাবে আমরা এম এ যে অ্যানুইটি বিষয়টা আছে এটি আমরা এইভাবে গণনা করব। এটি আসলে যখন আমরা প্রশ্ন বিভিন্ন ম্যাথ করতে যাব সেখানে আসলে আমাদের সব সমস্যা সলভ হয়ে যাবে। তো চলো আমরা অন্য কোথাও না গিয়ে ডাইরেক্ট অঙ্কে চলে যাই। কালকে আমাকে একজন বলেছিল ভাইয়া আমাদের এই কখন কোন সূত্র ব্যবহার করব সেটি বুঝতে পারছি না, আবার একজন বললো ভাইয়া আমাদের যে মিশ্র নগদ প্রবাহ আছে এইখানে সমস্যা হচ্ছে। তো আমি আজকে করব হচ্ছিল 6টা থেকে 7টা রুলের যে ম্যাথ গুলো আছে ওই টাইম ভ্যালু অফ মানি যে ফিউচার ভ্যালু বের করা সেগুলি করাবো। তো প্রথমে আমাদের আসবে হচ্ছিল আজকে আমার থেকে দেখি অনেকে জয়েন করেছে, লক্ষ্মীপুর থেকে আসে আফিফা, নাজমুস সাকিব আছে কুমিল্লা থেকে, গাজীপুর থেকে আসে দীপ্ত, অনেকে জয়েন করেছে আমাদেরকে দেখি, সাদিয়া আফরিন জয়েন করেছে, আরো অনেকে জয়েন করেছে। সো আমরা এখন অঙ্কে চলে যাব সরাসরি। প্রথমে আমরা একদম ছোট ম্যাথ থেকে, বেসিক ম্যাথ থেকে শুরু করব। এটাতেই হচ্ছিল আমরা 1 নর্মাল ফিউচার ভ্যালু বের করতে হবে। সূত্র ছিল ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এখানে কি বলা আছে? ফিউচার ভ্যালু বের করতে হবে। আমি এই ক্লাসে সব ফিউচার ভ্যালু বের করব। সো প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য দেওয়া থাকবে 1 তো 1, আই সুদের হার এবং n হচ্ছিল বছর সংখ্যা, এগুলো দেওয়া থাকবে। সো আমি সাইডে লিখে ফেলি তো একটি দাগ দিয়ে যে কি কি দেওয়া থাকবে, দেওয়া আছে বা থাকবে। আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে। সো কোশ্চেন মার্ক, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আই দেওয়া থাকবে এবং এন দেওয়া থাকবে। সো এটি হলো আমাদের ফিউচার ভ্যালু বের করার সবচেয়ে সোজা যে পদ্ধতি সেটি। এখন আমি কোন পদ্ধতি ইউজ করব সেটি হচ্ছিল প্রশ্নে কিভাবে, মানে প্রশ্ন কিভাবে দেওয়া আছে বা প্রশ্নে কি কি বিষয় দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে। তো আমি একটি প্রশ্ন বলি, তোমার কাছে বর্তমানে 1000 টাকা আছে। সো প্রেজেন্ট ভ্যালু কত হবে? 1000 না, সরি 1 লক্ষ। 1 লক্ষ টাকা দেওয়া আছে। 10% হারে 7 বছরের জন্য যদি ব্যাংকে জমা রাখো তোমার ভবিষ্যৎ মূল্য কত বের হবে? কি করছো? 10 বছরের জন্য, সরি 10% হারে 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখছো। তো দেখো প্রশ্নটা আছে তোমার কাছে আছে 1 লক্ষ টাকা, তুমি 7 বছরের জন্য 10% হারে একটি ব্যাংকে জমা রাখলাম, ধরলাম এবি ব্যাংকে জমা রেখেছো। এখন এই 7 বছরে তোমার 7 বছর পরে তুমি কত টাকা বের করবা? এখন দেখো প্রশ্নে বলা আছে বর্তমান মূল্য, সুদের হার, সময়, জাস্ট বের করতে বলা আছে ফিউচার ভ্যালু। তো আমি এইসব ক্ষেত্রে এই যে সূত্র আছে এটি দিয়ে করে ফেলতে পারবো। সো আমি যদি মান বসিয়ে দিই, প্রেজেন্ট ভ্যালু কত? 1 লক্ষ, 1 প্লাস 1 তো 1 এর মধ্যেই থাকবে, আই, আই এর মান কত? 10%। আমি কি 10% লিখবো? না, আমি ভেঙে দেব। 10% ভাঙলে আসবে 0.10। এন এর মান কত? 7। এখন যদি আমি ক্যালকুলেটরে এটি বসাই আমার মান আসবে, আচ্ছা এখানে ভুল দিয়েছি একটু, 10,000 দিয়েছি ইন্টু 1.10। সো ফিউচার ভ্যালু থেকে আমার উত্তরটি বের হয়ে যাবে 1,94,871। তো 1,94,871 পয়েন্ট সামথিং কিছু একটা আছে। সো প্রশ্ন নরমাল বলা আছে তোমার কাছে এত টাকা আছে, তুমি ব্যাংকে এত বছরের জন্য এত পার্সেন্ট হারে জমা দিবা। জাস্ট এই তিনটি তথ্য দেওয়া আছে, কত টাকা আছে বর্তমানে, বছর সংখ্যা কত এবং সুদের হার কত থাকলে জাস্ট এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো আশা করি এই সহজটা তোমাদের কোনো কারো কোনো সমস্যা নেই, থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আমি আরো একটি ম্যাথ করে তোমাদের বুঝাই দেবো যে কিভাবে আসলে হচ্ছে। এটা বলতে পারে যে প্রশ্ন এভাবে থাকতে পারে যে তোমার কাছে
বর্তমানে এত টাকা আছে, তুমি এই ব্যাংকে জমা রাখলে তোমাকে এত পার্সেন্ট সুদ দিবে, ওই ব্যাংকে আসবে অত পার্সেন্ট। এরকম করে দিয়ে তোমার কিন্তু গ আর ঘ সৃজনশীল দিয়ে দিতে পারে। জাস্ট দুটি ব্যাংক দিয়ে দিল, দুটি ক্রাইটেরিয়া। তোমার কাছে আছে 1,00,000 টাকা, বাট এক ব্যাংক 7 বছরে দিবে হচ্ছে 10% সুদ, আর এক ব্যাংক দিবে 10.5% সুদ। দুটি ব্যাংক দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এই সূত্র দুই ব্যাংকের জন্য দুইবার অ্যাপ্লাই করে আমরা মান বের করতে পারবো। যার ফিউচার ভ্যালু বেশি আসবে সেটা আমরা গ্রহণ করব। পরবর্তী ম্যাথটি কি আছে দেখা যাক, সূত্রটি। আচ্ছা, এবার দেখো, একটু আগে বলেছিলাম এম। এইখানে দেখো, যখন প্রশ্নে কোনো চক্রবৃদ্ধির কথা বলা হবে না, সেখানে মনে মনে এম ধরে নিতে হবে। এম হলো 1, ঠিক আছে। আমরা মাত্র যে অঙ্কটি করেছি সেখানে এম এর ভ্যালু ছিল 1, কারণ বছরে একবার সুদ গণনা করা হবে। এটি প্রশ্নে বলা থাকলে, যদি বলা থাকবে না এই বিষয়ে, যদি কোনো 1 বছর হয় সেটা প্রশ্নে বলা থাকে না, আমরা 1 ধরে নিব। তবে প্রশ্নে যদি বলে দিল যে তোমার কাছে 1,00,000 টাকা আছে, 10% সুদে 7 বছরের জন্য জমা দিবে, যেখানে তোমাকে অর্ধবার্ষিক হারে সুদ গণনা করা হবে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? অর্ধবার্ষিক বলতে কি, বছরের মাঝখানে একবার, শেষে একবার, মানে বছরে কয়বার হচ্ছে? 2বার। সো এখানে এম এর মান হয়ে যাবে 2। এখন এই যে সূত্র, এখানে এম কোথায়? এম কিন্তু নেই। সেই ক্ষেত্রে আমাদের সূত্র সামান্য চেঞ্জ করতে হবে। এই দেখো, 1+1 ঠিক আছে, জাস্ট এখানে i ডিভাইডেড বাই m হোল টু দি পাওয়ার n ছিল। আচ্ছা, এখানে কি হলো, নিচে একটি m যোগ হলো, আর n এর সাথে আরেকটি m চলে আসবে। সো কি হবে, সব সেম থাকবে, জাস্ট i এর নিচে একটা m চলে আসবে, আর n এর সাথে একটি m পাওয়ার হিসেবে গুণ হবে। সো আবার বসিয়ে ফেলি আমরা মানটা। প্রেজেন্ট ভ্যালু 1,00,000 টাকা আছে, ইন্টু 1 প্লাস i হচ্ছিল 0.10, m এর মান কত? 2, আর n হচ্ছিল 7, 7 ইন্টু 2, 14। তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন আমি এটি ক্যালকুলেটরে মান দিব, তখন আমার উত্তরটি চলে আসবে প্লাস 0.10 ভাগ 2, 1,97,000 993 ধরলাম। দেখো, সো আমাদের যদি এম এর মান দেওয়া থাকে, কোনো কারণে বলা থাকে যে বছরে 2বার চক্রবৃদ্ধি হবে, বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, বা ত্রৈমাসিক, বা সাপ্তাহিক, বললে আমরা এম এর মান বসিয়ে দিব, সাথে এম আর এম নিচে বসাবো, উপরে বসিয়ে আমাদের এম জাস্ট মানটা দিয়ে আমাদের উত্তর বের হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, আমাদের আগে যে ম্যাথ করেছিলাম যেখানে এম এর মান ছিল না, মানে 1 ছিল। আচ্ছা, তখন আমি এম কেন ধরলাম না বলতো? কজ আগে আমার এম এর মান ছিল 1, এখানেও 1 হতো, এখানেও 1। ওটি যদি করতাম আমার উত্তর সেম থাকতো, তাই আমি করিনি। বাট তোমরা আগের যে ম্যাথ ছিল সেটা কিন্তু তোমরা এই সূত্র দিয়ে করতে পারবা। এখানে এম এর মান হয়ে যাবে 1, এখানে হবে 1। বাট কেন দরকার? যদি এম এর মান না থাকে, বোঝার সুবিধার্থে আমরা ছোট সূত্র দিয়ে করব। আর যদি এম এর মান বলা থাকে একের অধিক, সেই ক্ষেত্রে আমরা এম বসিয়ে এভাবে করে ফেলবো। এখন বলি, আমাদের ঠিক আগের অঙ্কটিতে যখন এম এর ভ্যালু ছিল 1, মানে কিছু ছিল না, বছরে একবার, তখন আমাদের উত্তর এসেছিল কিন্তু 1,94,871। দেখো, প্রায় 3,000-এর বেশি কিন্তু মান বেড়ে গিয়েছে। সো আমরা এটা ইজিলি বলতে পারবো, যখনই বছরে 1-এর অধিকবার চক্রবৃদ্ধি হবে, তখনই এর মূল্য বৃদ্ধি পেতে থাকবে। আবারও রিপিট করছি, যখনই কোনো ম্যাথে বা কোনো অঙ্কের মধ্যে এম এর মান 1-এর থেকে বেশি হবে, তখনই এর মান বাড়তে থাকবে। আগে ছিল 1, মানে এম এর মান 1, বা যেটা আমরা সূত্রে বসাই নেই, সেটির মান ছিল 1,94,871 টাকা। এখন এম এর মান 2 দিয়েছি, আমার টাকা চলে আসছে 1,97,000 এত টাকা। এম এর মান যদি 3 হতো আরো বাড়তো, 4 হলে আরো বাড়তো, 52 হলে আরো বেড়ে যেত। সো যত এম এর মান বড় হবে, ভ্যালু তত বাড়তে থাকবে।
তোমাদের কারো কোনো কোথায় কোনো সমস্যা আছে থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আমি বলছি আমাদের খিলগা থেকে ফারিয়া আপু জয়েন করেছে। রাফসান দীপ্ত, তোমার ম্যাথটা মনে হয় একটু ভুল হয়েছে ফিউচার ভ্যালুতে। তুমি কোনটা মান দিয়েছিলা? ও না, 94, হ্যাঁ হ্যাঁ, একদম একদম কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ, আমাদের রাফসান দীপ্ত দীপ্ত ও কিন্তু ম্যাথ করে আমার আগে উত্তর বলে দিয়েছে। সাবাস রাফসান, আমি সামনের ম্যাথ অঙ্কগুলো তো তোমার কাছ থেকে আমি আগে উত্তর দেখতে চাই। চট্টগ্রাম থেকে আছে মির্জা, আরো অনেকে, গাজীপুর থেকে তো আছে, আর অনেকে জয়েন করছে। সো চলো আমরা সামনের অঙ্কর দিকে যাই। ফিউচার ভ্যালু হলো অ্যানুইটি থাকতে, এবার আমরা একটু ভিন্ন পদের ম্যাথে যাব। আচ্ছা, এর আগে আরেকটি ম্যাথ করে নিই। কালকে তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ভাইয়া, যখন আমাদের এখানে কিন্তু এই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এই ম্যাথটি, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ অর্থ আছে, বাট এটা না করে আমি কয়দিন পর ভিন্ন পরিমাণ অর্থ জমা দিলাম, সেই ক্ষেত্রে কি হবে? এটাকে, আচ্ছা যাও, তোমাদেরকে আমি যেহেতু সবচেয়ে একটু ডিফিকাল্ট, এটি সবাই লাস্টে রাখবো, এর আগে আমি তোমাদের বাকি সব টপিকগুলো শেষ করে নিই। এরপরে আমাদের আসবে হচ্ছিল কিস্তি আকারে। এই যে ম্যাথগুলো, যে দুটি পদ্ধতি করলাম, এখানে একটি থাকবে আর একটি হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। এই যে দুটি ম্যাথ করলাম, এখানে কি দেখেছি যে আমার একবারে টাকা জমা দিয়ে দিচ্ছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা দিয়ে দিচ্ছি। কিন্তু এমনও তো হতে পারে না ভাই, আমি একবারে দিব না, আমি ভেঙে ভেঙে দিব। আমরা ডিপিএস করি না, প্রতি মাসে মাসে জমা দিই, বা আমরা কিস্তি নেই না বা কিছু জমা দেই না, সেটার জন্য কিন্তু আমাদের আলাদা পদ্ধতি আছে। আমরা এখন সেই বিষয় নিয়ে ম্যাথ করব, এবং এর জন্য আমাদের এইখানে প্রেজেন্ট ভ্যালুর কোনো দরকার হবে না। জাস্ট আমাদের একটি কিস্তি দেওয়া থাকবে, সেটা থেকে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। সো আমাদের এই ম্যাথে প্রেজেন্ট ভ্যালু থাকবে না, কোনো প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া থাকবে না, আমাদের সব ফিউচার ভ্যালু বের করতে হবে। এগুলো মুছে দিই। এইবার এর নর্মাল সূত্র হলো, আচ্ছা আমরা 2 নাম্বার করেছিলাম, সরি ঠিক করিনি, এবার হচ্ছে 3 নাম্বার অঙ্ক। ফিউচার ভ্যালু অ্যানুইটি, এটা ছিল আমাদের নিচে ছোট্ট করে একটি এ লিখে দিতে হবে, এই যে কিস্তির ব্যাপার থাকে অ্যানুইটি। প্রথমে আমাদের এখানে হবে এ, অনেক জায়গায় আইও দেয়, দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই যে মান দিয়েছি না, এইটা কিন্তু এমন না যে আমার দিতেই হবে। আমার যেরকম দীপ্ত রাইট অ্যান্সার দিয়েছে একটু আগে, ওর নাম ধরেই দেই, বছর সংখ্যাও দিল, বছর সংখ্যা কমা দীপ্ত ইকুয়াল টু 7। এখন ও যদি সূত্র ছিল না, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার দীপ্ত, অঙ্ক কিন্তু হতো, তোমার এখানে বলে দিলে হতো যে আমি বছর সংখ্যাকে কি হিসাবে ধরছি। ও যদি লিখতো বছর সংখ্যা কমা দীপ্ত, যদি দীপ্ত লিখতো, সার কাটার কোনো সুযোগ ছিল না। পরে দেখো আমাদের সাথে নাজমুস সাকিব ক্লাস করছে, দেখলাম আমরা এখানে ও দিয়ে দিল সুদের হার কমা নাজমুস, আশা করি আমি নামটা ভুল লিখেছি, সরি ভাই নাম ভুল হলে, নাজমুস ইকুয়াল টু 10%। সো এইখানেও এম এর বদলে নাজমুস লিখতে পারতো, এন এস জেড এম এস দিয়ে, স্যার কিন্তু ভুল কাটতে পারতো না। তবে আমাদের সাইডে বলে দিতে হবে যে আমরা যেটা শর্ট ফর্ম ইউজ করবো, একটি বড় মেথড আমি কেন লিখবো যে ইন্টারেস্ট রেট, নাম্বার অফ ইয়ার, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আমরা শর্ট ফর্ম ইউজ করবো, আর ডানে আমরা বলে দিব আমরা কি ধরছি। বাট সব জায়গায় প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আই অথবা আর, এন, এম, এগুলো বেশি চলে। সো যেখানে ছিলাম, ফিউচার ভ্যালু অ্যানুইটি এ, এটা হচ্ছিল কি এখানে কিস্তি। সো আমরা এর দিয়ে দিই যে প্রতি মাসে কত টাকা আমি কিস্তি হিসাবে জমা দিব, এ ইনটু 1 প্লাস i মাইনাস 1 হোল টু দি পাওয়ার i।
নর্মাল সূত্র দেখো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কজ মাঝখানে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে। এ ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। এটি হলো ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্র। কোন কোন জায়গায় ইউজ হবে? ধরে নাও তুমি এরকম প্রশ্ন আসছে যে তুমি আগামী 5 বছর ধরে এত পার্সেন্ট সুদ হারে প্রতি বছর এত টাকা করে জমা দিবা। 5 বছর তুমি 5 বছর পর তুমি কত টাকা পাবা? বা আমরা যে ডিপিএস জমা দেই না, যে প্রতি মাসে 1000 করে 12 মাসে 12 বার দিয়ে 5 বছর জমা দিলাম, এরকম দিয়ে আমি সেটাকে টাকা পাবো, সেটা কিন্তু ঠিক এই সূত্রের মাধ্যমে বের করা হয়। সো এইখানে আমি একটি ম্যাথ দিয়ে দিলে আরো ইজি হয়ে যাবে। মনে করো আগামী 5 বছর, বছর কত? 5। আগামী 5 বছর তুমি এবি ব্যাংকে 6% সুদের হারে, এবি ব্যাংকে 6% সুদের হারে প্রতি বছরে 88,700 টাকা জমা দিবা। আগামী 5 বছর তুমি প্রতি বছরে 88,700 টাকা জমা দেবে একটি ব্যাংকে যেখানে সুদের হার 6%। কি হবে? তোমার ফিউচার ভ্যালু অ্যানুইটি মান কত বের করতে হবে। এখানে দেখো এম এর মান আমি কিছু দেই নাই, মানে এম এর মান 1, বছরে একবার এইখানে আমার অ্যানুইটি হবে। সো আমি এখানে এম বসিয়ে দিতে পারি, বসালে আমার মান সেম হবে। সো আমি এম এর মান বসাবো না, আমি পরে আরেকটি অঙ্ক করবো যেখানে এম এর মান বসিয়ে সেখানে দেখবা যে সূত্রে কেমন চেঞ্জ আসে। সো আমরা আস্তে মানগুলো বসিয়ে দিই। এর মান কত আছে? ইকুয়াল টু 88,700 ইন্টু 1 প্লাস আই এর মান 6%, মানে 0.06%। কয় বছরের জন্য? 5 বছর, মাইনাস 1, নিচে ছিল আই মানে 0.06। এটি হলো আমাদের সূত্রে মান বসিয়ে দিলাম। এরপর যদি আমরা একটা ক্যালকুলেটরে দেই আমাদের উত্তর আসবে। আচ্ছা, উত্তর আগে দেখে এবার আমাদের কেউ উত্তর দিয়েছে কিনা আগে। আমার সাথে জয়েন করেছে সজীব, বিজয় দত্ত, ফারিয়া, আর অনেকেই আছে। এবার উত্তর নেই, বসে দেবো আমি। এবারে আমাদের উত্তর হবে, যদি ক্যালকুলেটরে বসাই আমরা, 88,700 টু দি পাওয়ার 1 প্লাস 0.06 whole to the power 5 minus 1.06 দুটি বসিয়ে দিই। 5,10,00,000 টাকা। সো আমি যদি এখন প্রশ্ন দেওয়া আছে তুমি প্রতি বছর 88,700 টাকা করে জমা দিচ্ছ এবং দিয়ে সেখানে সুদের হার 6% এবং 5 বছরের জন্য জমা দিবা, তোমার ভবিষ্যতে কত টাকা আসবে? 5 বছর পরে 5,10,00,000 টাকা। এবার দেখবা আমাদের অনেকে বাবা আসলে ডিপিএস করে, বাবা মাঝে মধ্যে বলবো যে আমি আজকে ডিপিএস করেছি বা এই করেছি। তুমি প্রশ্ন করবা, বাবা বলো তো তোমার কত টাকা করে জমা দেবে প্রতি মাসে? বলে প্রতি মাসে 10,000 টাকা জমা দিব। কত বছরের জন্য? এত বছর। সুদের হার কত? এত। তুমি নগদে বের করে দিবা যে বাবা তুমি তো এত টাকা পাবা। তখন বাবা কাগজ সাথে মিলাবে, কিরে তুই কেমনে জানলি? সো এই ইজি পদ্ধতির মধ্যে খুব সোজা পদ্ধতি তোমরা বের করে ফেলতে পারবে। এরপর এম এর মান কিন্তু 1 ছিল, তো আমরা এখানে সূত্র দিয়ে করিনি, বাট এবার আমাদের এ মানবো। দেখবো এ মানলে কি হয়। পুরোটাই মুছে দিই। এবার সো 1 প্লাস, আগের ম্যাথে মনে আছে আই এর নিচে এম বসিয়ে দিয়েছিলাম, এখানে আই এর নিচে এম বসাতে হবে। আই বাই কি অ্যাড করলাম? এম। এন ছিল না উপরে একটি, এন দিব। আগের ম্যাথে কি হয়েছিল? একটি ওই নর্মাল ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এন এর সাথে এম গুণ হয়েছিল, এখানে একটি এম গুণ হয়ে যাবে। -1, নিচে একটি আই ছিল না, আই হবে ভাগ এম। একটা জিনিস কি খেয়াল করছো, যেইখানেই তোমাদের এম আসছে কি হচ্ছে?
আই থাকলে আই এর নিচে ভাগ হয়ে যাচ্ছে, আর এন থাকলে এম এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এবং পুরো অধ্যায় একই সিস্টেম। এম থাকে আই এর নিচে ভাগ হবে এবং এর এর সাথে গুণ হয়ে যাবে। সো তোমার সূত্রের কেমন কি চেঞ্জ আসবে চিন্তা করতে হবে না। আগে আমাদের ছিল 1+i⁴n, আমি জাস্ট আই এর নিচে এম বসিয়েছি, এন এর সাথে এম গুণ করেছি, নিচে একটা আই ছিল, আই এর সাথে আই এর নিচে এম বসিয়ে দিয়েছি, সোজা একদম। সো এবার যদি থাকতো সেম জিনিস আমাদের বলা হয়েছে, এইখানেও বলা হলো অর্ধবার্ষিকী, মানে কি বছরে 2 বার হবে। সো জাস্ট এম এর মানটি এখানে 2 হয়ে যাবে। এখানে আমি মান বসাই, এ কত, 88,700, এরপরে 1+0.06, এম এর মান 2 বসালাম, এটি অন্য একটি লাইন, 2, এন এর মান আছে 5 ইন্টু এম এর মান 2 মাইনাস 1, আই এর মান 0.06 ডিভাইডেড বাই 2। সো এই হলো আমাদের সূত্রটি। এ বসালাম আই 1+i সুদের হার ডিভাইডেড বাই এম, অ্যানুইটি 5 ইন্টু 2 বছর, অ্যানুইটি -1, আর নিচে ছিল আই এর নিচে এম। সো এটি যখন আমি বের করবো আমার উত্তর আসবে 43614। এখন দেখো আমাদের আগের অঙ্কের উত্তর এসেছিল, সরি আমি ভুল করেছি একটু, এটা আমি ইয়ার মান দিয়ে দিয়েছি, ইন্টু 1+0.06 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 10 -1 5.06/2, মান আসবে 101646846, 10,16,000 টাকা। দেখো চেঞ্জ কোথায় হয়েছে। আমাদের আগের অঙ্কের উত্তর ছিল কিন্তু 5,10,00,000 টাকা, এটা হয়েছে 10,16,000 টাকা। কেন এটা হলো বলতো? জাস্ট একটা চেঞ্জ, এম। এর মানে কি জানো? এম এখানে 2 মানে কি হচ্ছে, তুমি বছরে 2 বার করে টাকা জমা দিচ্ছ, একাধিকবার, বছরে কিন্তু একবার না। বছরে 2 বার টাকা জমা দিচ্ছ এবং শুধু তাহলে 2 বার জমা হচ্ছে, তাই তুমি আগে যে পরিমাণ টাকা জমা দিতে এবার ঠিকটা ডবল দিয়েছো। কারণ আগে বছরে একবার দিতা 88,700। আর আচ্ছা এবার আজান দিচ্ছে, আমরা একটু আজানটা শেষ হোক, এবার আমরা আবার শুরু করি। আমাদের সাথে রাইয়ান সাইদ জয়েন করেছে কানাডা থেকে। কেমন আছো বন্ধু? সোনিয়া আফরোজা জয়েন করেছে, লাবিব জয়েন করেছে কানাডা থেকে। দীপ্ত, তুমি এটি কত নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলে? 8,41,000। তাহলে কি আমারটা ভুল হলো ভাইয়া? তুমি মনে হয় দেখো এখানে 0.6 কে 0.6 বা এরকম কিছু করে ফেলেছো। মেবি দীপ্ত তোমার হয়তো বা কোথাও কোনো ভুল আছে, আবার করো, দেখবো উত্তর ঠিক হয়ে যাবে। রেদওয়ান শওকত আছে আমাদের সাথে আছে রাশা। সো দেখো আমরা যখন এম এর মান 2 দিলাম,
তখন আমাদের উত্তর চলে আসলো 10,16,846। কিন্তু যখন এম এর মান 1 ছিল তখন আমাদের মান ছিল 5,10,00,000 টাকা। এটা কেন হয়েছে? কারণ M2 মানে এখানে তুমি বছরে 2 বার সুদ গণনা হচ্ছে এবং তুমি বছরে 2 বার টাকা জমা দিচ্ছ, 6 মাসে একবার, পরে 6 মাসে আর একবার, আবার 6 মাসে একবার, পরে 6 মাসে একবার। এর জন্য আমার ঠিক, যেহেতু আমার জমার পরিমাণ ঠিক ডবল হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে আমার টাকা ডবল হয়ে যাবে। এইবার একটা জিনিস, আমরা আবার সেই এর আগের অঙ্কে চলে যাই, যেখানে আমাদের এম এর মান 1 ছিল, বাকি সব ঠিক আছে। এটি আমি 5 নাম্বার দিলাম। ফিউচার ভ্যালু অ্যানুইটি, একটু তোমাদের লাইভ ক্লাসে চলছে আশা করছি। আমার ক্যামেরা কি ঠিক আছে নাকি জানিয়ে দাও তোমরা কমেন্টে, বা ভয়েস কি শুনতে পারছো একদম ক্লিয়ার? হ্যাঁ, আশা করি সব ঠিক আছে। সো ফিউচার ভ্যালু অ্যানুইটি করছিলাম। ফিউচার ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই i। এখন দেখো, আমাদের প্রশ্নে যদি কিছু বলা না থাকে, আমরা চোখ বন্ধ করে ধরে নিব এই যে টাকাটি জমা দিচ্ছে না, এটি মেয়াদের শেষে বা বছর শেষে, এই যে বলেছিলাম 5 বছর, প্রতি বছর জানুয়ারি 1 তারিখে আমি গেলাম যে ভাই আমি আপনার ব্যাংকে এরকম ডিপিএস খুলতে চাই, ঠিক আছে ভাই খোলেন, 5 বছর 6% সুদ, আমি প্রতি বছর এত টাকা জমা দিব। এইটা কি প্রতি বছর শেষে জমা দিব। বাট যদি কোনো কারণে প্রশ্নে বলা থাকে যে অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ, দুটি কথা, অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ যদি বলা থাকে, সেক্ষেত্রে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছিল জাস্ট 1 প্লাস i যোগ হবে, জাস্ট নর্মাল যোগ হয়ে যাবে। বা যদি এম এর মান ডবল থাকতো, 2 হতো, i বাই এম। এই যে মানটি আছে না, এই যে এই মানটি, এটি চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে এইখানে ভুলেও এন আসবে না। আবারও বলছি, যদি আমাদের যদি প্রশ্নে কিছু বলা না থাকে, আমরা ধরে নিব আমরা টাকা জমা দিচ্ছি বছরের শেষে। বাট যদি কোনোখানে বলা থাকে যে তুমি টাকা জমা দিবা বছরের শুরুতে, বা অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ, তিনটা কথা, অগ্রিম অ্যানুইটি, অ্যানুইটি ডিউ, বা বছরের শুরুতে বা মেয়াদের শুরুতে টাকা জমা দিবা, সেই ক্ষেত্রে এই যে 1 প্লাস i এর একটা ঘর থাকে না, তোমার এটি বসাতে হবে। যদি এখানে m এর মান 1 থাকে, তুমি বসাবা 1 প্লাস i। আর যদি m এর মান একাধিক থাকে, বছরে 2, 3, 4, 5, সেই ক্ষেত্রে 1 প্লাস i বাই m। বাট ভুলেও ভাইয়া, ভুলেও n এর মান আসবে না। এটা আমি ভালো মতন বলছি, কারণ আমি টেস্টে এই ভুলটা করেছিলাম যে আচ্ছা ডিউ তো ঠিক আছে, এটি আসবে মাথায় আছে, এখন ওর সাথে তো এন তো অলওয়েজ থাকে, এন বসিয়ে দিয়েছিলাম, আমার পুরো অঙ্ক কাটা গিয়েছিল। সো মাথায় রাখবা, এই যে অ্যানুইটি ডিউ, এই যে এক্সট্রা পার্টটা আসবে এখানে, নো এন, কোনো এন থাকবে না, বুঝেছো? তো এইবার আমরা যদি এখানে আমার বলা থাকতো অগ্রিম অ্যানুইটি, আমরা জাস্ট যা মানটা বসাতাম, সাথে এখানে 1 প্লাস i করে দিতাম, গুণ করে দিতাম, আমাদের মানটা আসতো 88700, 1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 06, 1 প্লাস 0.06। এই যে গুণ করে যে মানটা আসতো, সেটি আমাদের উত্তর হতো। এখানে দেখতে হবে যেহেতু বছরের শুরুতে জমা দিচ্ছি, স্বাভাবিকভাবে কিন্তু আমাদের অর্থের পরিমাণ একটু বেশি আসবে। আচ্ছা, উত্তরটা করে দেই। এটির মান আসছে 5,30,010 টাকা। দেখো, আমাদের যখন অগ্রিম ছিল না, তখন আমাদের মান কিন্তু এসেছিল 5,10,000 টাকা। তো এই যে 30,000 টাকা এক্সট্রা এসেছে, রিজন হচ্ছিল আমি আগে টাকা ব্যাংকে টাকা জমা দিয়েছি, ব্যাংক সেই টাকাতে নিশ্চয়ই কোথাও ইনভেস্ট করে কিছু ইনকাম করতে পেরেছে। সো এর জন্য এই মানটি অলওয়েজ বেশি আসবে।
সো আশা করি তোমাদের ফিউচারের ভ্যালু বা কোনো সমস্যা হবে না। সো এখানে তিনটি কাজ করেছি, নর্মাল, ফিউচার ভ্যালু, অ্যানুইটি। আচ্ছা না, আমাদের আমি একটু লিখে একবারে করিয়ে দিই তাহলে সুবিধা হবে। আরো একটি সিঙ্গেল ম্যাথ আছে আমাদের, সেটি হচ্ছিল মিশ্র নগদ প্রবাহ। সেটি করে আমি সম্পূর্ণভাবে সূত্রগুলো লিখে বলে দিব কোন প্রশ্নে কিভাবে কি আসবে। আমাদের শেষ প্রশ্ন ফিউচার ভ্যালু, আবার নর্মাল 6 নাম্বারই, এটি 6 নাম্বার। এখন তো আমরা 5টি করেছি, এটি 6 নাম্বার ফিউচার ভ্যালু। আচ্ছা একটা জিনিস বলো, এমন কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে প্রতিবার তোমাকে সমানভাবে টাকা জমা দিতে হবে? কোথাও কি বলা আছে যে ব্যাংকে টাকা জমা দিতে হলে প্রতিবার সেম পরিমাণ টাকা জমা দিতে হবে, তুমি কম বেশি করতে পারবে না? কোথাও বিনিয়োগ করতে হলে বা লাভ আনতে হলে প্রতিবার সেম পরিমাণ আনতে হবে, কোথাও কি বলা আছে? নাই। তাহলে কি টাকায় যে জমার পরিমাণ, এই যে কিস্তি, এটিও ভিন্ন হতে পারে। এখন যেহেতু ভিন্ন হতে পারে, আমাদের ভিন্নভাবে উত্তরটি বের করতেও হবে, এটা তো শিখতে হবে, তাই না? সো আমি এখানে সূত্র লিখে দিই। সূত্র হচ্ছে নর্মাল ফিউচার ভ্যালু, সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এটা না? বাট যেহেতু এখানে ভিন্ন আসবে, আমি ভাগে ভাগে কাজ করব, এটা সূত্র আসবে n মাইনাস 1, এখানে হবে 1 প্লাস প্রেজেন্ট ভ্যালু টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 2। এই যে 2 মানে কি, এটার কোনো মান নেই, জাস্ট 2 দিচ্ছি কত নাম্বার, প্লাস নিচে চলে আসলাম, ডট ডট ডট, যত হবে এমনিতে আসবে প্রেজেন্ট ভ্যালু 3 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 3, প্রেজেন্ট ভ্যালু 4 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 4। আর সবাই লাস্টে আসবে হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু, ধরলাম 5 বছর আছে, 5 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস n। কারণ দেখো 5 বছর থাকলে কি হতো, 3, এবার মাইনাস হচ্ছে 2, এরপর আসলে 3 মাইনাস 4 মাইনাস 5। সো 5 বছরে n হতো 5, মাইনাস মাইনাস হয়ে যেত 0। আর একটা রিজন হলো, দেখো আমি টাকা জমা দিচ্ছি, সেই টাকা দিয়ে আমাকে শেষ পর্যন্ত আমাকে ফেরত দিবে। এখন আমি 5 বছরের জন্য কিস্তি জমা দিচ্ছি এবং আমি 5 বছর শেষে টাকা জমা নিব। শেষ কিস্তি কবে হবে বলো তো? ওই যে পঞ্চম বছরের শেষ দিন, এবং সেই দিনই কিন্তু আমি আমার ডিপিএস ভাঙ্গিয়ে সব টাকা নিয়ে আসবো। সো আমি যে লাস্ট দিন টাকা জমা দিলাম, সে তার জন্য কি ব্যাংক ওই টাকাটি কোথাও ইনভেস্ট করতে পেরেছে? পারেনি। সো কি হবে, ওই টাকাটি অমনে একদম যে অ্যামাউন্ট জমা দিব, এই যে মানটি, এটির মান চলে আসবে 0, যে মানটি আসবে সেটি চলে আসবে, সরি 1 আসবে, এই মানটি যেটি জমা দিব সেটি হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করছি। দেখো একটি ম্যাথ দিই, ম্যাথটি খুলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের শেষ তারিখেরটা। এখন এই জায়গায় একটি ম্যাথ বলেছে তুমি আগামী 3 বছর ব্যাংকে যথাক্রমে 11,000, 15,000 এবং 23,000 টাকা জমা দিবা 8% সুদের হারে। সো 3 বছর এবং 8% সুদের হারে, আমার কাছে দুটি মান আছে, আমি বসিয়ে দিই। আই এর মান 8% এবং এন হচ্ছিল 3। এখন বলেছো আগামী 3 বছর তিনটি ভাবে, মানে 3 অ্যামাউন্টে টাকা জমা দিবা। কত কত ছিল যথাক্রমে, সেখানে লিখি 11,000, 15, 23,000, 23,000। এবার দেখো আমি প্রথম বছর জমা দিয়েছি 11,000, পরের বছর 15, পরের বছর 23,000। এই ক্ষেত্রে এখন আমি কিভাবে আমার ফিউচার ভ্যালু বের করবো, যে আমি এরকম জমা দিলাম প্রতি বছরে এত করে, 3 বছর পর আমি কত টাকা ফেরত পাবো? দেখো সূত্রটা প্রথমে বসবে প্রেজেন্ট ভ্যালু, প্রথমটা প্রেজেন্ট ভ্যালু 1, এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু 1, 11,000, 1 প্লাস সুদের হার কত, 8%, 0.08 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মনে আছে n কি 3 মাইনাস 1 হলো, প্লাস এখানে জায়গা না করে নিচে চলে আসলাম। দ্বিতীয় বছর কত, 15,000 ইন্টু 1 প্লাস 0.08, এটাকে 2 না, প্রেজেন্ট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু 2 না, সো পিভি 2 3 মাইনাস 2 প্লাস, আবার নিচে আসলাম
23,000 1 প্লাস 0.08। মনে আছে ওখানে লিখেছিলাম n মাইনাস n, এখানে কি হবে n এর মান কত বলো তো? 3 মাইনাস 3। এইবার যখন আমি উত্তর বের করব, এটা কিন্তু আমি নিজে নিজে করেছি, কত আমার জায়গা নেই, এটা কিন্তু পাশে পাশে হবে। যে ক্যালকুলেটর আমি অঙ্কটা বের করি, 11,000 ইন্টু 1.08 হোল টু দি পাওয়ার 2 যোগ 15000 ইন্টু 1.08 plus 3000 into 1.08 whole to the power 50,000, সরি 52030, 52,030 টাকা। সো দেখো আমি এতক্ষণ সবভাবে করলাম, একটা অ্যামাউন্ট টাকা আছে, আমি ফিউচারে কত পাবো, প্রতি মাসে ভেঙ্গে ভেঙ্গে জমা দিচ্ছি, ফিউচারে কত পাবো। এইবার প্রতি মাসে কিন্তু ভেঙে ভেঙে সেম পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু এইবার প্রতি মাসে ভেঙ্গে ভেঙ্গে ভিন্ন পরিমাণ টাকা দিচ্ছি। এটি এই সূত্রের মাধ্যমে আমরা দিলে ইজিলি বের হয়ে যাবে। সো এটি ছিল ফিউচার ভ্যালু বের করার মোটামুটি 6টি পদ্ধতি, এবং এখান থেকে মূলত প্রশ্ন আসে। তো চলো আমরা শুরু থেকে আবার একটু রিভিউ করি যে কি কি শিখলাম, সূত্রগুলো কেমন, কি কি থাকলে কি করব। এক নাম্বার, সেটা লাল কালি দিয়ে করি। নাম্বার 1, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i ইকুয়াল টু দি পাওয়ার n। শুধু বলা আছে তোমার কাছে এত পরিমাণ টাকা আছে, তুমি এত বছরের জন্য এত পার্সেন্ট হারে ব্যাংকে জমা দিবে, তুমি কত টাকা পাবে বের করলাম। 2, সেম জিনিস, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i বাই m ইকুয়াল টু দি পাওয়ার n। একটা পার্থক্য, এনটা এন এর সাথে একটা এম গুণ হয়েছে, আই এর নিচে এম চলে আসছে। এখন এই টাইপের প্রশ্ন দিয়ে এই জোড়ায় না প্রশ্ন আসে কিভাবে, মনে করো রহিম কোন ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিবে, এবি ব্যাংক বলছে তোমাকে আমি 7 বছরে 5% হারে জমা দিব, আর 5% হারে সুদ দিব। আর বিসি ব্যাংক বলছে সেম পরিমাণ টাকা 1 লক্ষ টাকা তোমাকে আমি 7 বছরে 5% দ্বিমাসিক চক্রবৃদ্ধি বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে আমি তোমাকে ব্যাক করব। সো কি হচ্ছে, সব সেম, এম এর মান 2, পরেরটা কিন্তু টাকা বেশি হয়ে যাবে। তোমাকে সৃজনশীলে বলবে যে মিস্টার এই ব্যাংকে জমা দিতে গেল, কিন্তু তার ভাই বললো তুমি ওই ব্যাংকে না দিয়ে ওই ব্যাংকে দাও, কারণ সেখানে অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক হারে বা মাসিক হারে চক্রবৃদ্ধি হবে। তখন তোমাকে বলবে যে এবি ব্যাংকের কত টাকা জমা, এবি ব্যাংকে জমা রাখলে সে কত টাকা পাবে। আর ঘতে বলবে মিস্টার রহিমের কোন ব্যাংকের টাকা জমা রাখা বেশি সুবিধাজনক। তখন কি করবে, আরেকটি যে ব্যাংক আছে সেটি বের করে ফেলবে, বের করে তুলনা করবে, করলে যে যার পরিমাণ বেশি আমি সেখানেই টাকা জমা রাখবো। এই গেল 1 আর 2 নাম্বার। এবার আসছে 3 এবং 4 নাম্বার। 3 ছিল কিস্তি, প্রেজেন্ট ভ্যালু লাগবে না, আমরা খালি লাগবে ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করতে হবে, যে ফিউচার ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু a ইনটু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i। কি হয়েছে, আমি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিব, বা প্রতি বছরে, এখানে প্রতি বছরে একবার জমা দিব, প্রতি বছরে আমি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিব, বছর শেষে বা মেয়াদ শেষে 5 বছর 7 বছর শেষে আমি টোটাল কত টাকা পাবো, সেটি হলো এই সূত্র। এখন দেখো আমি তোমাদের ম্যাথ দিয়েছিলাম না, এটি দিয়েছি, এগুলো দিয়েছি, তোমার এটি বের করতে হবে। এখন তোমাকে এটা বলতে পারে তোমার আগামী 5 বছর পরে 5 লক্ষ টাকা প্রয়োজন, ধরে নিই 5 লক্ষ টাকা প্রয়োজন, সুদের হার 5%, 5 বছর দিয়ে দিল।
তুমি এখন প্রতি মাসে কত টাকা করে জমা দিবা, কি করতে হবে বলতে পারবা? দেখো এই ক্ষেত্রে এই মানটা দেওয়া আছে, সো তোমাকে বলছে প্রতি বছর কত টাকা করে জমা দিতে হবে, মানে এইটার মান বের করতে হবে। এখানে এ থাকবে, এখানে 1 প্লাস 0.05 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা 0.05 কি হবে এর পরের ধাপে এইটা নিচে চলে আসবে, মানে a ইকুয়াল টু 50001 প্লাস 0.05 হোল টু দি পাওয়ার 5 minus 1 divided by 0.05, যে মানটি আসবে সেটি হলো এর মান। হয়তো ওই যে না এরকম একটি মান আসবে, আচ্ছা তোমরা বের করে নিবে এখানে। সো জাস্ট আমি কিন্তু করিয়েছি এইটি বের করার জন্য, বাট যদি এইটার মান দেওয়া থাকে তোমরা কিন্তু এইটাও বের করতে পারবা ডানে বামে করে। সো এটি ছিল আমাদের 3 নম্বর সূত্রটি। 4 গিয়ে কি হয়েছে, সব সেম, ফিউচার ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু এম আসছে, হয়তো বা মাসিক বা মানে বছরে একাধিকবার টাকা জমা দিব, এম আসবে। এম আসলে কি করতে হবে, চোখ বন্ধ করে আই এর নিচে এম আসবে, এন এর সাথে এম গুণ হবে। সো দেখো 1 আই আছে, আই এর নিচে এম, এন এর সাথে এম গুণ হচ্ছে -1, আর আই এর সাথে এনটা ভাগ হয়ে যাবে, শেষ, নরমাল। তারপরে 5 নাম্বার কি করেছিলাম, আমাদের সব ম্যাথে কি করছি আমরা, বছর শেষে বা চক্রবৃদ্ধির বা মাসের শেষে টাকা জমা দিচ্ছি, 3 মাস বা 4 মাস বা 6 মাস শেষে টাকা জমা দিচ্ছি। যদি এমন হয় ওই নির্দিষ্ট মেয়াদের শুরুতে টাকা জমা দিতে হবে, সেই ক্ষেত্রে সূত্র পুরো সেম থাকবে, জাস্ট এখানে এই যেটা আছে না এটা চলে যাবে 1 প্লাস আই, এইখানেও সেম এটা আছে 1 প্লাস আই বাই এম হবে। আবারও বলছি এনটা কিন্তু আসবে না, এন আসবে না, এম এন আসবে না, ভুলেও আসবে না, জাস্ট এই যে ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টি আছে এটি জাস্ট গুণ হয়ে যাবে, শেষ। এটা ছিল 5 নাম্বার। আর লাস্টে আরেকটি ছিল, সেটি হচ্ছে যদি এই টাকাটি আমরা সমপরিমাণ না দিয়ে ভেঙে ভেঙে দেই বা ভিন্ন অ্যামাউন্টে দেই, অন্য অন্য অ্যামাউন্টে, সেম অ্যামাউন্ট না, সেই ক্ষেত্রে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1, এই একের কোনো কিন্তু কিছু নাই, জাস্ট প্রশ্নে বলা থাকবে তুমি যথাক্রমে 11,000 12,000 13,000 14,000 টাকা জমা দিবা। যথাক্রমে বলছে মানে 11,000 হচ্ছিল মানে প্রথম টাকাটি, সো PV1 প্লাস হোল টু দি পাওয়ার 1 n মাইনাস এই যে প্রথম -1 প্লাস PV2 1 প্লাস i হোল টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম করে যতগুলো থাকবে দিবা 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 দিবা, লাস্টের থেকে কি হবে PV3 সরি PVN 1 প্লাস i হোল টু দি পাওয়ার n মাইনাস n, যে মানটি দিবে সেটি আসবে। এটা ছিল 6 নম্বর। সো আমরা ফিউচার ভ্যালু বের করার 6টি সূত্র শিখলাম। এই সূত্রের মাধ্যমে বলেছে কিভাবে কিভাবে প্রশ্ন আসবে, কি আসতে পারে, বলতে পারে তোমার 5 বছর পরে একটি কম্পিউটার কিনতে হবে, তোমার সুদের হার এত, তোমার 5 বছর বলে দিয়েছি, তুমি প্রতি বছর কত টাকা জমা রাখবে, ওই যে আগের ম্যাথটি 3 নম্বর সূত্রে আমরা করে ফেলবো। পরে বললো তুমি প্রতি 4 মাস অন্তর টাকা জমা দিবে, কি করবে, সেই ক্ষেত্রে ওই যে 4 নম্বর যে সূত্র সেটি ইউজ করবো। যদি কোনো কারণে বলে দেয় সব ঠিক রাখো, জাস্ট তুমি মেয়াদের শুরুতে টাকা জমা দিবে, সাইডে ব্র্যাকেটে যেটুকু আছে সেটি অ্যাড করে দিব, কোনো এন আসবে না। আর এই ক্ষেত্রে বলতে পারে যে তুমি কোথাও বিনিয়োগ করতে যাচ্ছ, হয়তো এখানে প্রশ্ন দিবে নরমাল, তোমার কাছে এত টাকা আছে, তুমি সেখানে বিনিয়োগ এত এত ভাবে যদি বিনিয়োগ করো প্রতি মাসে সমানভাবে এই ব্যাংকে, মনে করো 1 লক্ষ টাকা আছে, তুমি 4 মাসে 25,000 টাকা করে একটি ব্যাংকে জমা দিলে তোমার 4 বছর পরে কত টাকা আসবে, আগে যে ফিউচার ভ্যালু অ্যানুইটি সেই সূত্র অ্যান্সার করব, সেই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি এমন বলা থাকে যে না তুমি ভাগ করে দিবে 1 লক্ষকে 20,000 40,000 10,000
30,000, 30, 40, হ্যাঁ, যদি এই সিস্টেমে দাও তখন তোমরা কত টাকা তুমি ফিউচারে পাবে, সেই ক্ষেত্রে এই সূত্র। তো আশা করি বন্ধুরা তোমাদের এখানে কোনো সমস্যা নেই। দেখি তোমাদের কে কি প্রশ্ন করেছো। তোমাদের প্রশ্ন আছে, আমি ইকরামুল হক বলেছে আপনার তো ক্লাস না। ভাই আমারই তো ক্লাস এখন। আমার শো একটা পর্যন্ত ক্লাস ছিল, আবার আড়াই থেকে আরেকটা ক্লাস। প্রীতি ফিনান্স শিখে নিচ্ছে, সাইমা রহমান আনিকা আমার সাথে জয়েন করেছে, অনেকেই আছে। সো হ্যাঁ, তারপর সিয়াম জয়েন করেছিল ঢাকা থেকে। আচ্ছা, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করো। প্রশ্ন করে আমি আগামী 15 মিনিটের 10 মিনিটের মধ্যে আরো একটি লাইভ ক্লাসে আসছি। সেই ক্লাসে আমি মেনলি শিখাবো ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে আনা। সো তোমরা যারা এটি শিখেছো তোমরা 5 মিনিট চোখ বুলাও, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে, এবং পরবর্তী যেই নিয়মগুলো আছে বা শিখতে হবে সেগুলোর জন্য প্রিপারেশনও আমি এক্ষুনি আসছি। ঠিক এখন বাজে 1:25, আমি আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে চলে আসবো তোমাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি গুড লাককে, যে আমাদেরকে এই লাইভ ক্লাসের প্রোগ্রামটিতে আনার জন্য সাহায্য করেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।